2013 সালের 5ই মে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল সেদিন রুদ্রশ্বাস উত্তেজনার সাক্ষী ছিল। একদিকে লাখ লাখ মানুষের জমায়েত, অন্যদিকে সরকারের অনড় অবস্থান। কিন্তু গভীর রাতে আসলে কি ঘটেছিল? এটি কি কেবল একটি উচ্ছেদ অভিযান ছিল, নাকি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল? এক যুগ পর 2024-25 সালে পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট সেই রাতের ঘটনা আবারও আলোচনায় আসে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার মাধ্যমে আজ 5ই মে 13 বছর আগের সেই বিতর্ক ও রক্তক্ষয়ী অধ্যায় নিয়ে থাকছে আজকের এই বিশেষ আলোচনা। সঙ্গে থাকছি আমি মোহাম্মদ সোহেল। সেদিন কি ঘটেছিল? 5ই মে সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা, আর রাজপথ ছিল রণক্ষেত্র। ব্লগারদের শাস্তিসহ 13 দফা দাবিতে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি পরিণত হয়েছিল রণক্ষেত্রে। ফজরের নামাজের পর থেকেই ঢাকার প্রতিটি প্রবেশপথে অবস্থান নিয়েছিল হেফাজতে ইসলামের কয়েক লাখ নেতাকর্মী। লক্ষ্য ছিল 13 দফা দাবি আদায় করে সরকারকে চাপে ফেলা। দুপুর গড়াতেই শাপলা চত্বর অভিমুখে মিছিলে বাধা দেওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। এখন প্রশ্ন হলো, হেফাজতে ইসলামের সেদিন কেন রাজপথে নেমেছিল এবং 13 দফা দাবিতে কি ছিল? 2013 সালে কতিপয় ব্লগারের ইসলাম বিদ্বেষী লেখালেখি, প্রতিবাদে এবং তাদের ফাঁসির দাবিতে রাজপথে নামে হেফাজতে ইসলাম। তাদের আন্দোলনের অংশ হিসেবে 13টি সুনির্দিষ্ট দাবি পেশ করে তৎকালীন সরকারের কাছে। এর মধ্যে প্রধান দাবি ছিল আল্লাহ ও রাসূলের অবমাননা রুখতে কঠোর আইন করা, নারী নীতি ও শিক্ষানীতির কিছু ধারা সংশোধন এবং নারীদের বেপরোয়া চলাফেরার কিছু আইন। 5ই মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের সূত্রপাত ছিল আরও আগে। এই বছরের 6 এপ্রিল রাজধানীর শাপলা চত্বরে 13 দফা দাবিতে ব্যাপক জনসংগম করে হেফাজতে ইসলাম। এই সমাবেশ থেকে দাবি আদায়ে তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় বেঁধে দেয়া 5ই মে ঢাকা অবরোধের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে হেফাজতের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে এবং ক্ষমতায় যেতে হলে এই 13 দফা দাবি মানতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী 5ই মে সারা দেশ থেকে হেফাজতের নেতাকর্মীরা রাজধানী মুখে যাত্রা শুরু করে। সরকার যানবাহন বন্ধ করে দেয়। মাইলের পর মাইল পায়ে হেঁটে তারা রাজধানীর প্রবেশ মুখগুলোতে অবস্থান নেয়। তৎকালীন সরকারের পক্ষ থেকে তখনও সমাবেশের অনুমতি মেলেনি। অবশেষে বিকেলে শাপলা চত্বরের সমাবেশের অনুমতি দেয়া তৎকালীন সরকার। তবে সন্ধ্যা গড়াতে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমাবেশ শেষ করে সবাইকে ফিরে যেতে হবে। কিন্তু মঞ্চ থেকে ঘোষণা আসে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ হেফাজতকে শাপলা চত্বর ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন। এদিকে হেফাজতের পক্ষ থেকে নেওয়া হয় পাল্টা হুমকি। হেফাজতের নেতাকর্মীরা তাদের দাবি আদায়ে অনড় অবস্থান থাকে। পরে নেমে আসে সেই দুর্বিষহ মুহূর্ত। রাত 1:45। মতিঝিল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, চারপাশে অন্ধকার। হাজার হাজার সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের তীব্র আওয়াজে কেঁপে ওঠে রাজধানী। র্যাব, পুলিশ, বিজিবি প্রায় 10,000 সদস্যের অপারেশন ফ্ল্যাশ আউট শুরু করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কোনো সতর্ক ছাড়াই চারদিক থেকে গুলিবর্ষণ শুরু করে। শাপলা চত্বরে সেদিন কতজন নিহত হয়? এই অভিযানে সবচেয়ে বড় রহস্য, নিহতের সংখ্যা সরকারের পক্ষ থেকেই সময় জানানো হয় 11 জন। হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে অন্তত 58 জন নিহতের তথ্য নিশ্চিত করে। আবার মানবাধিকার সংস্থা অধিকার 61 জনের তালিকা প্রকাশ করে সংস্থাটি কর্মকর্তাদের ডিজিটাল নিরাপত্তা আইনে জেলও খেটতে হয়। তবে বর্তমানে হেফাজতে ইসলামের দাবি করেছেন, তাদের সংগ্রহীত খসড়া তালিকা নিহতের সংখ্যা দাঁড়ায় 90 ছাড়িয়েছে। শাপলা চত্বরের সেই অভিযানে শুধুই কি একটি উচ্ছেদ কর্মসূচি ছিল, বরং এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় নিরপেক্ষতা বনাম ধর্মীয় আদর্শের সংঘাত নতুন রূপ পায়। দীর্ঘ 15 বছর পর এখন জনদাবি একটাই, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ করুক, দোষীদের বিচার আওতায় আনা হোক। 5ই মের সেই ঘটনা নিয়ে এখনও নানা বিতর্ক রয়ে গেছে। তবে বিতর্কের পরিপ্রেক্ষিতে নতুন করে শুরু হওয়া তদন্তই হয়তো উন্মোচন করবে সেদিনের চাপা পড়া প্রকৃত সত্য ঘটনা।